ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই গল্পের কোনো দৃশ্য কোনো রকম অপরাধকে মহিমান্বিত করার জন্য নয়, বরং তা অপরাধের রূঢ় বাস্তবতাকে ফুটিয়ে তোলার স্বার্থেই রাখা হয়েছে। দৃশ্য ও চরিত্র চিত্রণের প্রয়োজনে কিছু সংলাপে অপশব্দের ব্যবহার রয়েছে। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য, তাই ছোটরা বড়দের অনুমতি ছাড়া গল্পটি শুনো না। গল্পের কিছু বর্ণন ও সংলাপ শিশু মনের জন্য নয়। পুকুর পাড়ে ঝোপঝাড় ওলা অপেক্ষাকৃত ফাঁকা জায়গা। সেই অর্থে কোনো আলো নেই। বেশ খানিকটা দূরে সিমেন্টের রাস্তার ধার ঘেঁষে স্যাঁতস্যাঁতে হলদে স্ট্রিট লাইটের পাশে ত্রিপল আর বাঁশের খুঁটি বাঁধা একটা টিমটিমে চায়ের দোকান। সেখানকার এক বিন্দু আলো এই ঝোপকে স্পর্শ করে না, আর দূরত্বের কারণে কোনো শব্দ অত্তর পৌঁছয় না। তবে চরাচর ভরা ঝিঁঝির ডাক পুরো এলাকায় একই রকমভাবে শোনা যায়। মাঝে মাঝে মাছেরা পুকুরে খাই মারে। একটা খুব চাপা গোঙানির শব্দ ঝোপের ভিতর থেকে আসছে, যেটা কোনো মতেই রাস্তা বা তার পাশের গুমটি থেকে শোনা সম্ভব নয়। ইঁদুর, সাপ, বেজি, ঘটা, শেয়ালের আনাগোনায় ঝোপঝাড় এমনিই নড়ে, খসখস আওয়াজ তোলে। আর এই অন্ধকারে কোন ঝোপ কত নড়ল তার হিসেব কেই বা রাখে। সময় আসছে, আমি যা চাইব তাই হবে। এত লাইনটা আমি যা বুঝতেই পারিনি, আর দিল খুশ পুরো। এই যা করে নেই, কোন ভোরের দ্বন্দ্বে একটু চা সিগারেট খেয়ে আসছি। যে যাবো নেকা, এখন ধরে হাতটাকে নিয়ে তো অনেক কসরত করিস। যা। रात अकेली है, बुझ गई दिए, आके मेरे पास कानों में छुप के। वो लिरिक्स जो भी चाहे कहिए, छुपे दे हैं নীতি গেছে কেমন লাগা তো। जो भी चाहे कहिए, जो भी चाहे कहिए, रात अकेली है, खाओ 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 खाओ। শুনছেন ক্ষত্ততিকা জল সিরিজের দ্বিতীয় পর্ব, মৃন্ময়ীর তৃতীয় নয়ন। রচনা অর্ঘ্য দত্ত। গল্প পাঠে আমি তমাল। শুরু হচ্ছে মৃন্ময়ীর তৃতীয় নয়ন। এ কি নৃপতি, তুমি তুমি আজকে? নৃপতিকে এই মুহূর্তে চৌধুরী বাড়ির ঠাকুর দালানে দেখে চমকে উঠেছেন হরিদেব চৌধুরী। চৌধুরী মশাইকে মাঝপথে থামিয়েই বলতে শুরু করেন নৃপতি। চোখের ভিতরের শিরা উপশিরা লাল। প্লাবনকে যেন প্রচণ্ড বাঁধে আটকে রাখা হয়েছে ওই দুই চোখে। 7 পুরুষ ধরে বাড়ির মায়ের সাথে আমাদের গাঁট ছড়া বাঁধা বড়বাবু। মা আজ নয়ন মেলে দেখবেন, সে দিব্য দৃষ্টি আটকানো কোনো মনীষীর সাধ্য নয় কর্তা।
চৌধুরী মশাই বিলক্ষণ জানেন নৃপতি দাস আর তার পরিবারের এ বাড়ির অকাল বোধনের সাথে কি সম্পর্ক। প্রায় 250 বছরের ঐতিহ্যের এই পুজো, কত ইতিহাস, কত ভাঙা গড়ার সাক্ষী, কত মিথ ছড়িয়ে আছে এ বাড়ির পুজো নিয়ে। লোকে বলে এ বাড়িতে মায়ের বসত, প্রতি বছরই মৃন্ময়ী মূর্তি তৈরি হয়। চৌধুরী বাড়ির মূর্তির বৈশিষ্ট্য হল অন্যান্য বাড়ির পুজোর মতো তা এক চালা নয়, দশভুজার স্বতন্ত্র চালা, আর ডান বাঁ পাশের দুটি চালায় ওপর নিচে করে লক্ষ্মী গণেশ আর সরস্বতী কার্তিক। শুধু তাই নয়, দেবী এখানে 5 হাতে ত্রিশূল ধরে অসুর নিধন করেন। দেবীর কোমর থেকে শুরু করে কাঁধ পর্যন্ত দুদিকে 5টি করে হাত, এবং প্রতিটি করই দেবীর শরীরের ঠিক মাঝামাঝি, যার মধ্যে ডান দিকের জোড় আর বাঁ দিকের বিজোড় মিলিয়ে 5টি হাতে ধরে থাকে ত্রিশূল, বাকি হাত খালি। কথিত আছে এ বাড়িতে 5 বার দেবী নিজে হাতে দোষীকে শাস্তি দিয়েছেন। চৌধুরী বাড়িতে 250 বছর আগে ডাকাত পড়া এবং তাদের আশ্চর্যজনক মৃত্যুর পর চৌধুরী পরিবারের তৎকালীন কর্তা শ্রী মহাদেব চৌধুরী নাকি দেবীর স্বপ্নাদেশ পান এই মতো বিগ্রহ বানানোর, এবং নৃপতির পূর্বপুরুষ পশুপতি দাস সেই দায়িত্ব পায়। তখন নাকি একটি হাতে ধরা ছিল ত্রিশূল। ক্রমে ক্রমে ত্রিশূলে হাতের সংখ্যা বেড়েছে, যা নাকি শেষবারের জন্য ঘটেছিল প্রায় 80 বছর আগে, যেবার নাকি বিপ্লবী সত্যসাধন দত্তকে খুঁজতে এসেছিল একদল গোরা সৈন্য। যতবারই এরকম ঘটনা ঘটেছে ততবারই নাকি দেবীর একটি করে হাত ত্রিশূলের গায়ে আপনা আপনি লেগে গেছে। হরিদেব চৌধুরীর নিজেরই গায়ে কাঁটা দিচ্ছে। কি করে পারবেন নৃপতি? তা বলে আজকে, এখন? কথা আপনি চিন্তা করবেন না, মায়ের সেবার কিছুমাত্র বিচ্যুতি হবে না। আমি এখনো পর্যন্ত মরা ছুঁইনি, আর বাড়িও যাব না মায়ের কাজ নিষ্পন্ন না হওয়া পর্যন্ত। এই ঠাকুর দালানের কোলেই পড়ে থাকবো। ওরা মা ছেলেদের সামলে দেবে। আপনি না হয় ঠাকুর মশাইয়ের থেকে কোনো বিধান নিয়ে নেবেন। কি বলছো নৃপতি? ফুলকি তোমার মেয়ে? এও আমার মেয়ে কর্তা। এই পুজো যতটা আপনাদের কর্তা ততটাই আমাদের। আমার বাপ ঠাকুরদা আমায় বই বই করে বলে গেছেন, ঠাকুর নিয়ে ব্যবসা করবি না। এই বাড়ির ঠাকুরের শুধু দাস পরিবারই জীবন দিতে পারে কর্তা। যে গেছে তার মেয়াদ ফুরিয়েছে বলেই গেছে। মা ঠিক দেখবেন কর্তা, আপনি দেখে নেবেন। আর কথা বলবো না কর্তা, একবার চোখ ভিজলে যে আমার মাকে আর চোখ দিতে পারবো না। নৃপতি হাতে রং তুলি নিয়ে এগিয়ে যায় মৃন্ময়ীর দিকে। ফুলকি নৃপতির 14 বছরের মেয়ে। মহালয়ার ভোরে পালেদের পুকুরের কোণে তার বিবস্ত্র লাশটা পাওয়া গেছে। মেয়েটা খুব হাসি খুশি মিশুকে ছিল, আর ওই বয়সে বেশ সুন্দরী বলা যায়। চৌধুরী বাড়ির উঠোনে রোজ এক্কাদোক্কা খেলত বন্ধুদের সাথে। মহালয়ার আগের দিন বিকেলে সে যে খেলতে বেরিয়েছিল আর ফেরেনি। এরকম যে এখানে কিছু ঘটতে পারে এ ব্যাপারে ঘুণাক্ষরেও কখনো বোঝা যায়নি। আধা গ্রাম আধা মফস্বলে জায়গা, সবারই মুখ চেনা প্রায়। যদিও শহরের বিস্তৃতির কল্যাণে জায়গাটার দুপ্রান্তে বেশ কিছু নতুন হাল ফ্যাশনের ঘরবাড়ি তৈরি হচ্ছে। সভ্যতার বিস্তৃতি কি জায়গা সংস্কৃতির সাথে মানুষও খায়? হরিদেব চৌধুরীর কাপড়ের ব্যবসা, তা ব্যবসা এখন 2 ছেলে মিলেই সামলায় এবং বেশ ভালোই মুনাফা হচ্ছে। তিনি তার পৈতৃক ভিটেতে বছর 6 আগে ফিরে এসেছেন, স্ত্রী গত হওয়ার পরপরই। এত বড় বাড়ি, তার রক্ষণাবেক্ষণ তো আর চারটিখানি কথা নয়।
তাছাড়া তার নিজের ভাই বোনেরা আর অন্য শরিকরা সবাই তো বাইরে। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হতো। অবশ্য এত বড় বাড়িতে তিনি ঠিক একা নন, এক পিসিমা আছেন। সে সময় তো ঠিকঠাক বয়সের হিসেব থাকতো না, তবে হিসেব কষলে অঙ্কটা প্রায় 95 পার করে। এমনিতে বুড়ি নিজেই সব করতে পারে, তবে আজকাল পুরনো স্মৃতিটিতি সব গুলিয়ে যায়। পিসিমার সর্বক্ষণের সঙ্গী বাড়ির অনেক পুরনো কাজের লোক, বিনিদি। তারও তো বয়স প্রায় 70-75 ছুঁয়েছে। সেই তো পিসিমার বিধবা হয়ে বাড়িতে আসা স্তক তাঁর সাথেই আছে। যেমন বিশ্বস্ত তেমন খাটতেও পারে। সুখেন এ বাড়ির এক সময়ের কেয়ারটেকার, হরিদেববাবুর ফিরে আসার আগে পর্যন্ত। এখন বাড়ির বিভিন্ন ফাই ফরমাস খাটে আর এ বাড়িতেই থাকে। তারও এখানে বছর 30 হলো বই কি। পশ্চিমের নিচের তলায় স্ত্রী আর মেয়ে রীতাভরীকে নিয়ে থাকেন অনন্তদেব চৌধুরী। সম্ভবত এই পরিবারের আর্থিকভাবে সবচেয়ে কম সফল এবং সবচেয়ে উদাসীন ব্যক্তি। অনন্তদেব একটি নামী সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক, কিন্তু স্কুল ছাড়া তিনি বাড়িতে টিউশন দেন না। নিজের জায়গায় একটি বড় আর একটি ছোট, দুটো ঘর মিলিয়ে তিনি থাকেন, আর একটি ঘর ভাড়া দেওয়া। বাবা মা, এক ছেলে। আর আছে ধম্ম, নেড়ি, জাত নেড়ি, কিন্তু চৌধুরী বাড়ির কল্যাণে গতরে আর আকারে ভালো জাতের কুকুরকেও হার মানাবে, আর গলার আওয়াজটিও খাসা। ধম্ম নামটা হরিদেববাবুরই দেওয়া, জীবন শেষে যুধিষ্ঠিরের স্বর্গযাত্রার সঙ্গী কিনা। ঠাকুর মশাই রোজের নিত্য পুজোয় সকাল বিকেল ঘুরে যান, আর নৃপতি আর তার পরিবার আসা যাওয়া করে। পুজোর সময় কিন্তু যে যেখানে আছে সবাই একজোট হয়, বিশেষত পঞ্চমী ষষ্ঠী নাগাদ থেকে শুরু করে প্রায় একাদশী পর্যন্ত। এমনিতে শরিকে শরিকে খেয়েও খেয়েই এ বাড়িতে তেমন নেই বললেই চলে। এবছর অবশ্য মহালয়ার 3 আগে থেকেই বেশ কিছু আত্মীয় স্বজনের জমায়েত হতে শুরু করেছে এ বাড়িতে। হরিদেববাবুর খুড়তুতো ভাই অগ্নিদেব, তাঁর স্ত্রী মালিনী আর মেয়ে সুমেধা কানাডা থেকে এসে গেছেন। অগ্নির নাকি এদেশে কিছু কাজ ছিল ওই সময়, তো তাই এক যাত্রায় দুটোই হয়ে যাবে বলে আগে ভাগে চলে আসা। সুমেধা আসতে শ্রীময়ী অর্থাৎ হরিদেববাবুর ছোট বোনের ছোট কন্যা আর তার মা স্মৃতিকণাও উপস্থিত। তারা অবশ্য খোদ কলকাতার বাসিন্দা। তারপর আর এক কাকা ক্ষিতিদেবের নাতি পীযূষ আর তার 2 বন্ধু মহালয়ার আগের সকালে উপস্থিত। তারা নাকি কি সব ডকুমেন্টারি বানাবে। তা ডকুমেন্টারি ভালোই চলছিল, কিন্তু এই বিপত্তিতে কিছুটা হলেও যেন সন্দেহের দৃষ্টি তাদের দিকে। নেহাত চৌধুরী বাড়ির ঐতিহ্যে তাদের গায়ে হাত পড়েনি, আর তাছাড়া নৃপতিরাও চায়নি এ নিয়ে বেশি জল খোলা হোক। কতকটা হরিদেববাবুর সাথে খাতিরেই লোকাল থানাও আর কাটা ছেঁড়াতে যায়নি। বলছিলাম কি দাদা, আর কতদিন? কিসের কতদিন? পঞ্চমীর রাত, হরিদেববাবুর ঘর। অগ্নিদেব ছাড়াও আছেন হরিদেববাবুর নিজের ভাই শান্তিদেব, খুড়তুতো 2 জামাই গৌতম আর নবীন, আর এক খুড়তুতো ভাই বহুদেব আর তার ছেলে যতীন, এবং আরও বেশ কয়েকজন লতায় পাতায় শরিক, যাদের সবার এই চৌধুরী বাড়িতে ভাগ আছে। প্রশ্নটা হরিদেববাবুকে করেছেন অগ্নিদেব। না, অনেক তো হলো। এ বাড়িতে তো আর কেউ থাকে না, এই তুমি আর পিসিমা ছাড়া। আর পিসিমার যা বয়স, আর হয়তো 1-2 বছর। তোমার তো এলাহি ব্যাপার, নিজের ফ্যাক্টরি, নিজের হোলসেল, দেশের 4 জায়গায় বাড়ি। এ বাড়ির এখন ভালো দাম উঠছে দাদা। যতীন এবার যোগ করে, হ্যাঁ জেঠু, শহরের এত কাছে অথচ এত নিরিবিলিতে লাক্সারিয়াস হাউজিং কমপ্লেক্স, জাস্ট ফাটাফাটি ব্যাপার হবে। আর আর শপিং মলটা যদি একবার খাড়া হয় না, উফ, বুঝতে পারছো না, আমরা সবাই রাতারাতি কোটিপতি। আর তাছাড়া আমাদের তো নিজেদের ভিটেতে একটা ফ্ল্যাট মিলবে রে বাবা, তাই না? হ্যাঁ, মানে দেখো দাদা, এত বড় বাড়ি মেনটেনেন্সটা একটা ব্যাপার কিন্তু। হরিদেববাবু কিছু লেখালেখি করছিলেন। পেনটা নামিয়ে
চশমাটা খুলে বলে উঠলেন, তার জন্য কি কখনো তোমাদের কারোর কাছে আমি হাত পেতেছি? দেখো, আমি ওসব শরিক ফরিকের হিসেবপত্র ঠিক বুঝি না। এ পুরো বাড়ির তদারকি আমি নিজে করে। আরে ওখানেই তো গন্ডগোল লাগে দাদা। হ্যাঁ, পরের জিনিসের প্রতি এত দরদ। গৌতম, কি হচ্ছেটা কি? আরে আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, অনেক হয়েছে। এবারই বেঁচে বুঝে নিজেদের ভাগের জিনিসপত্র বুঝে নেওয়ার সময় হয়ে গেছে। গৌতম, তোমার ধৈর্যের খুব অভাব। বর্দা কি তোমাকে না বলেছে? কি বর্দা, তাই তো? দেখো, আমাদের সবারই বাড়িতে অধিকার আছে, এটা মানো তো। তো যদি শরিকি হিসেবেও ভাগ বাটোয়ারা হয়ে যায়, তাহলেও তোমার ভাগে কি আর থাকে বলো? হ্যাঁ, জানি তোমার এই প্রপার্টিতে কি বা আসে যায়, এ তো তোমার কাছে নস্যি। কিন্তু এখানে এমন অনেকে আছে যাদের যায় আসে দাদা। কেন তাদের ন্যায্য জিনিস তাদের দেবে না বলো তো? তারা তো চুরি ডাকাতি করছে না, নিজের হক চাইছে শুধু। এইবারে বুঝলুম সব মক্কেলের এবারে একসাথে আসার কারণ। হ্যাঁ রে, তোদের মনে একবার লাগে না, এই ঘর বাড়ি, উঠোন, ঠাকুর দালান, এখানেই তো খেলে বড় হয়েছিস। এই চৌধুরী বাড়ির ঐতিহ্য। আরে রাখুন মশাই আপনার ঐতিহ্য। ও গৌতম, আবার এই তুমি ভাই একটু বাইরে গিয়ে জল খেয়ে এসো তো। আমি বুঝেছি রাত বাড়তে তোমার জল তেষ্টা পাচ্ছে, আমারও পায়। কিন্তু মাঝে মাঝে মরুভূমি পেরোনো ভালো, জানো তো। মরুদ্যানের মজাই আলাদা। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ। আমারও ভীষণ মন কেমন করে এই বাড়িটার জন্য, জানো তো। যখন ভাবি আমার এতগুলো টাকা একটা ধ্যার ধ্যাড়ে গোবিন্দপুরে এমনি এমনি বসে হাওয়া খাচ্ছে, বিশ্বাস করো ভারী কষ্ট হয়। এবং আমার মনে হয় এখানে যারা যারা উপস্থিত আছে, এই তোমাকে বাদ দিয়ে, সবারই একই কষ্ট হয়। আমি বলি কি, পুজোয় হইচই করে লক্ষ্মী পুজোর মধ্যে লক্ষ্মী লাভের বন্দোবস্তটা পাকা করে প্রণাম টনাম করে দেশ ছাড়ব, কি বলো? আমার আবার পুরনো বন্ধু গ্লোব হোম কোম্পানির মালিক রাজীব আগারওয়ালকে আমাদের ফেমাস পুজোয় নেমন্তন্ন করেছি। ওর সাথে ওর কিছু লোকজনও আসবে, ওই ইভ্যালুয়েশন, লিগাল, এসব আর কি। রথ দেখা, কলা বেচা দুটোই হবে। ভালো করিনি দাদা? ওকে বলে দেবো, দেখো ভাই, দুর্গাপুজো কিন্তু বন্ধ করা যাবে না, এই প্লটের ঐতিহ্য বলে কথা। তাহলে সে কথাই থাকলো দাদা। তোমরা তো দেখছি আটঘাট বেঁধেই এসেছো সবাই। ভালো, সবার যদি এই ইচ্ছে হয়, আর আমি বা কতদিন আটকে রাখবো। তবে জেনে রাখো, আমার স্থির বিশ্বাস এই বাড়ি নিজেই নিজেকে রক্ষা করবে। মা স্বয়ং থাকেন এখানে। হায় হায় মা, হায়, সবাই তোর জন্য অপেক্ষা করছে মারে। সবার চোখ চলে যায় বারান্দায় পিসিমার দিকে। পিসিমা বারান্দা থেকে ঠাকুর দালানের দিকে হাত বাড়িয়ে কি সব আবোল তাবোল বিড়বিড় করছেন। দিকে আর খানা হাত বাড়িয়ে দে মা, অনেক দিন বাড়াসনি। আর খানা হাত বাড়া মাগো। তুই নিজেকে খুব সুন্দরই ভাবিস, তাই না? না, সবচেয়ে সুন্দরী। সব ছেলেরা আমার পায়ের তলায় নাচে। এত কোমর ভালো নয়। সেটা তোর প্রবলেম। না পোষালে মিশবি না। তোকে তো সব পাত্তাও দেয় না। ওই জন্তুটা কিছু বোঝে নাকি? দেখিস, তোর তো আবার ও কি পছন্দ। কে বলেছে? ওরকম একটা থার্ড গ্রেড বইমুখকে পছন্দ করতে আমার বইই গেছে। যত সব। কথা হচ্ছিল সুমেধা, শ্রীময়ী আর রীতাভরির মধ্যে। তিন পিটোপিটি বোন, ছোটবেলা থেকেই বন্ধু। তিনজনেই সুন্দরী, তবে শ্রীময়ীর যেন রূপের দেমাকে পা পড়ে না। রীতাভরি এই তিনজনের মধ্যে পড়াশোনায় সব থেকে ভালো। আর্থিক আর ভৌগোলিক সমীকরণ অনেকটা আলাদা হলেও কি করে জানি তিনজনের বন্ধুত্বটা টিকে গেছে। অবশ্য মোবাইল একটা গুরুত্বপূর্ণ কারণ তো বটেই। রীতাভরি অবশ্য তার মফস্বলী চরিত্রের জন্য অতটা অ্যাডভান্স হতে পারেনি,
তার বাকি দুই বন্ধুর মতো, তবু এই অঞ্চলের অন্য মেয়েদের থেকে যথেষ্টই আধুনিকা। তার কারণ অবশ্য তার কলকাতায় পড়াশোনা। ও হ্যাঁ, শ্রীময়ী আর রীতাভরি একই কলেজে ফার্স্ট ইয়ারে এইবার ভর্তি হয়েছে। Hey, you know girls, this summer I have been to a high school party and lots of it guys, you know. হ্যাঁ, তুই তো ওই ছেলে দুটোর সাথে ছবি পাঠিয়েছিলি। ও দ্যাট হাঙ্ক ইজ লাইক এ হাল্ক বাবা। Oh, come on, you have played a lot. এই তোর মনে আছে তোকে আমাদের হোলির ছবি পাঠিয়েছিলাম? এই যে ঋতুটা, এটা তার কাটা। আরে রনি তো শুধু একটু কিস করেছে আর একটু হাঁক করেছিল, আর বড় জোর একটু কোলে তুলতো। এবারটা এমন কান্না জুড়লো আমারই ধুনকে কেটে গেল শালা। না ভাই, তোমাদের মতো অত মডার্ন হতে পারিনি। শোন, রনি তো অন্য কিছু করার তালে ছিল। হেট হ্যাপেন্স ইয়ার। আরে শরীরে কি আছে বলতো? যত সব মধ্যযুগীয় মিডল ক্লাস মেল ডমিনেটেড সোসাইটির ধ্যান ধারণা। না ভাই, চুমু টুমু ঠিক আছে, এর বেশি তুই ঋতু গেঁয়েই থেকে যাবি। সে যাই বল। এই জয়দা। জয় সামন্ত চৌধুরী বাড়ির একমাত্র ভাড়াটের ছেলে, ঋতুদের থেকে 1 বছরের বড়। শ্রীময়ী আর রীতাভরির একই ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বর্ষের ছাত্র সে। পড়াশোনায় বরাবরই ভালো, তার উপর দেখতেও ভারী সুন্দর। বেশি ফোলানো চেহারা নয়, তবে বেশ লম্বা এবং বেশ একটা মিষ্টি অথচ পরিণত উপস্থিতি। যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। জয়ের আবার এইসব ব্যাপারে খুব একটা রুচি নেই, ও মেয়েদের প্রায় এড়িয়েই চলে, এমনকি শ্রীময়ী আর রীতাভরিকেও। এই জয়, এসো না, একটু গল্প করি। তোমরা সবাই আছো দেখছি। হ্যাঁ তো, তোমায় খেয়ে ফেলবো নাকি? না, আসলে আসলে মেয়েরা অচ্ছুত, তাই তো? আরে না না, আমি কি তাই বললাম নাকি? আসলে আমার একটা কাজ আছে, একটু লাইব্রেরি যেতে হবে, তো সরি। হ্যাঁ, আমি পরে কথা হবে। টিমিড স্কাউন্ড্রেল কোথাকার। Spineless brat. আরে প্লিজ ওরম বলিস না, ও তো বরাবরই ওরম। বাবা বলে ব্রিলিয়ান্ট ছেলে, ফিউচার হেভি ব্রাইট। তোর তো দরদ উঠলে উঠছে, চলছে নাকি? ঝেড়ে কাশ ঋতু। আরে না রে শ্রী, দেখ না পাশাপাশি থাকি, আমার সাথে কথা বলে না। আসলেও পড়াশোনা নিয়েই। Well, I think Shri, he's a gay. আরে না না, ও কিন্তু ইদানিং দেখছি ফুলকির সাথে মাঝে মাঝে কথা বলে। Now, who is this Fulki? Guru? আরে না রে, নৃপতি কাকা, আরে যে ঠাকুর বানায় ওর মেয়ে। বছর 14 বয়স, কিন্তু দারুণ দেখতে। মেয়েটা খুব ভালো, মিশুখে। জয়দাকে দেখেছি, মেয়ে বলতে ওর সাথে মাঝে মাঝে কথা বলে। বাবা, তলে তলে এত? Shri, check this girl. You are under really check, baby. যার জন্য তোদের কলেজ পাগল, সেই ছেলে তোর টাকে সাড়া না দিয়ে কোন বস্তির মেয়ের সাথে প্রেম করছে। শাট আপ। সব ছেলেকে আমি পায়ের তলায় রাখি, বুঝলি? এই ঋতু, ওই মালটাকে দেখাবি তো? শালা কি বাড়ি রে মাইরি! চারিদিকে কাশফুল, পুকুর, মেঠো রাস্তা। কে বলবে এখান থেকে 8 কিলোমিটার কলকাতা? উফ, চরম চরম। পীযূষ ভাই, নিজেকে সত্যজিৎ রায় মনে হচ্ছে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, ওফ শ্যুটটা যা হবে না। আর আর লোকে তো অনেক রাজবাড়ির পুজো দেখেছে বল, কিন্তু কিন্তু এ জিনিস, তাও কি এরকম কলকাতা পিনকোড নেওয়া একটা জলজ্যান্ত গ্রাম, তার মধ্যে একটা হিউজ বাড়িতে ওই রকম একটা মডেলের দুর্গা, আর তার পেছনের নাকি 250 বছরের আবার কাহিনী। গুরু, হেরিটেজ হওয়া আটকায় কে? হ্যাঁ জানিস অর্ক, সবাই উঠে পড়ে লেগেছে, আমার মা, বাবা আর দাদাও। এই বাড়িটা ভেঙে নাকি কি সব ওই নতুন কমপ্লেক্স করবে, বুঝলি? শুধু জেঠুমনি আঁকড়ে পড়ে আছে। আমাদের ঐতিহ্যগুলো আস্তে আস্তে সব কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে রে। আমার একদম ভালো লাগে না।
একদম ভালো লাগে না আমার। পীযূষ, অর্ক আর সৌম্যব্রত তিনজনে ফিল্ম ডিভিশনের বছর দুয়েক আগের পাশ করা ছাত্র। পীযূষ হরিদেববাবুর সেজ কাকা ক্ষিতিদেবের ছেলে, শক্তিদেবের ছেলে। ওরা তিনজন বন্ধু মিলে কিছু শর্ট ফিল্ম আর ছোটোখাটো ডকিউ ফিচার করে মোটামুটি একটা নাম করেছে। পীযূষের ইচ্ছে এই চৌধুরী বাড়ির ইতিহাস এবং তার সমান্তরালে ঘটে যাওয়া এদেশের ঐতিহাসিক এবং ভৌগোলিক পরিবর্তনকে এক ফ্রেমে একটা ডকুমেন্টারি করা, যার একটা বড় পার্ট জুড়ে এ বাড়ির পুজো আর তার অতিকথা থাকবে। সেই সূত্রেই তিনজনের এখানে আসা মহালয়ের আগের দিন সাত সকালে। একদম ভোরের তাজা আবহাওয়াতে বেশ ভালো কিছু শট নিয়েই ওরা ঢুকেছে। পীযূষ, আমি অন ভাই, এ জিনিস ভাঙতে দেওয়া যায় না, কখনো যায় না। শালা তোদের গেটের সিংহগুলো পুরি বাস, আর ওই জমদূতের মতন কুত্তাটা কোত্থেকে গেল? ওয়াও, হোয়াট আ বিউটি! সৌম্যর চমকে যাওয়াতে অর্ক নিচের উঠোনে চোখ চালায়। আরে বাস, এ তো বিউটিজ রে বাবা। পীযূষ, যত সুন্দরী কি তোদের বাড়িতেই? আর তোর বাবা বলছে এ বাড়ি ভাঙবে। বাকিরাও বেশ, কিন্তু ওই ফ্রক পরা মেয়েটাকে দেখ দেখ দেখ, কি অদ্ভুত রকম একটা সুন্দর। এ পীযূষ, পীযূষ, কি হলো? কে রে ওটা? ও, এটা এসে গেছে। আরে আমার খুঁড়তুতো জ্যাঠতুতো বোন সব। বেশি দেখো না, পাত্তা পাবে না, হেভি ঘ্যাম ওদের। চারটেই তোর বোন? চারটে? তিনটে তো। ওই যে দেখ আমাদের দিকে মুখ করে শর্টস আর 3 কোয়ার্টার্স পরে, ওই যে ওই দেখ, ওই যে ওরা দুটো, শ্রী আর সুমু, ওরা এখানে থাকে না। পাশে আর দেখ একটা ফ্রক পরাটা যে আছে, ও এই বাড়িতেই থাকে, নাম ঋতু। আরে ওই দিকে, এই দিকে দেখ দেখ, একটু ভিতর দিক করে দাঁড়িয়ে আছে, ওই যে ফ্রক পরে, দেখ দেখ সাইড ফেসটা দেখা যাচ্ছে, ওটা। কই আবার কে? আরে ভাই, গতরটা একটু নাড়া, ওই এক জায়গায় বসে হেললে দুললে হবে? ভাই, তোর জগৎ জোড়া বোন থাকতে পারে, আমাদের তো নয়। না দেখ, আমার মনে হয় ও যদি রাজি থাকে, দেন উই ক্যান শিডিউল এ শুট উইথ হার। শি ইজ হ্যাভিং দ্য ফেস অফ এ দেবী, ইয়েট শি ইজ টু সিম্পল। কে রে ভাই? আমার তুই দেবী ভেবি কাকে বলি? হ্যাঁ, আমার বোনেরা সব আল্ট্রা মডার্ন, ওই কাশবনে দুর্গা মার্কা পোজ দিতে বললে না? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আরে ও আমাদের এখানে যে ঠাকুর বানায় তার মেয়ে, নামটা কি যেন? ও হ্যাঁ হ্যাঁ, ফুলকি। মেজদাদা বড় ভালো ছিল গো, পেটে কথা রাখতে পারে না মোটে। ওই তো ঠাকুরের পেছনের পকেট থেকে বের করে আনছে গো। সুন্দর সুন্দর দেখতে গো, ও কি কাউকে মারতে পারে? তো আচ্ছা মুশকিল বকিয়ে মাত। বিনিদি, এই বিনিদি, সব চলছে। ও কোথায় থাকে এরা? এই বিনিদি, যাই দাদা বাবু, যাই। বলো, কেন ডাকছো? কোথায় থাকো তুমি? ওই তো একটু পুজোর ফলের জোগাড়। থাক, আর নাকে কাঁদতে হবে না। পিসিমা বারান্দায় দাঁড়িয়ে ভুলভাল বকছে, বাড়ি ভর্তি এত লোক অতিথি। তুমি পিসিমাকে ঘরে নিয়ে যাও দেখি, ফলমূল দেখার অনেক লোক আছে, তুমি ওর সাথেই থাকবে। কাজের লোকে একেবারে মাথায় তুলে রেখেছে যত সব। ও মা, আরেকটিবার হাতটা বাড়িয়ে দে না মা, আরেকটিবার বাড়িয়ে দে। চৌধুরী বাড়ির এই আবহেও পুজো তার নিজের ছকেই এগোচ্ছে, তবে আশেপাশের সমীকরণগুলো একটু ট্যারা ব্যাকা। হরিদেব চৌধুরী বাড়ির বড় হওয়ার সুবাদে সবার সাথে যতটা কথা না বললেই নয় ততটা বলছেন।
এবং পুজোয় যতটা না ঢুকলেই নয় ঠিক ততটাই আছেন। মনে তার ছটফটানি চলছে, কিন্তু বিচক্ষণ মানুষ তা বাইরে প্রকাশ করতে নারাজ। এমনিতে এই জায়গার প্রাচীন পুজো বলে আশেপাশের প্রচুর লোক আসেই, তাই ফি বছর কোনো না কোনো অতিথি এসেই থাকে। তাছাড়া লতায় পাতায় তো অনেক আত্মীয় স্বজন। এবার যেন ভিড় একটু বেশি। পুজোর এই আবহে ফুলকির মৃত্যুটা কোথায় একটা চাপা পড়ে গেছে। কিন্তু হরিদেববাবুর যেন একটা অস্বস্তি হচ্ছে। মেয়েটা এ বাড়িতে রোজ আসত। নৃপতিরা তো প্রায় এ বাড়ির পুজোর সমার্থক, সে কিনা এইভাবে চলে গেল। পিসিমার পাগলামোটাও যেন এই কদিনে একটু বেড়েছে। ধম্ম কারণে অকারণে আজকাল খুব চেঁচাচ্ছে আর অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ, হতেই পারে রোজ রোজ নতুন লোক দেখছে, কিন্তু তা বলে এত? পুজো তো প্রতিবারই হয়, ও তো এরকম করে না। বিশেষ করে গতকাল মাঝরাতে উনি যখন টয়লেটে যাচ্ছিলেন, নিচে চোখ যেতে দেখেছেন ধম্ম ঠাকুর দালানের সিঁড়ির নিচে দাঁড়িয়ে ঠাকুরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর মাঝে মাঝে কিরকম দুঃখ দুঃখ কিউ কিউ আওয়াজ করছে। রাত্রিরে ধম্মকে ছেড়েই রাখেন তিনি। সে এমনিতে বেশ বোঝদার কুকুর, এটা ওটা ঘাঁটে না, বা যেখানে উঠতে বারণ করা হয় সেখানে ওঠে না। আর তাঁকে যেখানেই যত দূরেই দেখুক না কেন, একটা খুশির ভুক করে আওয়াজ করে লেজ নাড়তে থাকে। কাল কিন্তু এই জিনিসের ব্যতিক্রম তিনি দেখেছেন। এমনিতে ওপর থেকে ঠাকুর দালানের ভেতরটা অতটা দেখা যায় না, তাই তার চোখেরও বয়স হয়েছে। তবুও তার যেন কেমন মনে হলো ঠাকুরের ওখানে কেউ আছে, আর সে কিছু বলছে ধম্মকে, যেটা এক মনে ধম্ম শুনছে। কান ওর এত খাড়া, তবু তাকে দেখল না। না, ঠিক দেখল না নয়, মনে হলো যেন ওই ঠাকুরের ওখানে যে আছে তার কথায় যেন একবার ঘাড় ঘুরিয়ে তাকে দেখে আবার ওই ঠাকুরের দিকেই দেখতে লাগলো। মুখে কোনো আওয়াজ নেই, লেজ নাড়া নেই। ভারী আশ্চর্যের। কাকু, কাজটা কিন্তু ঠিক হলো না। কোন কাজটা মুকুল? সেটা আপনি ভালোভাবেই জানেন। দেখো, তোমায় আমি আগেও বলেছি, এই বিষয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। ফুলকি আমাদের এখানকার মেয়ে, বাইরে ছোঁড়ারা এসে না, মেয়েটা আমার ছিল। আমি যখন কিছু বলছি না, তখন নাক বাড়িয়ে অন্য কারোর নাক গলানো আমি বরদাস্ত করবো না। ও বাড়ি সম্বন্ধে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এসো। আমি কিন্তু ওই শুটিংয়ের ছোকরা দুটোকে সেদিন দেখেছিলাম কাকু, বিকেলবেলা ফুলকির সাথে কথা বলছিল। কী রে রিকু, তোর বাবাকে বল, তোকে তো বলছিলাম। মুকুল, রিকুকে কিচ্ছু বলার দরকার নেই, তুমি আসতে পারো। আমি কিন্তু জানি কাকু, ওরা চালা ওই ঠাকুরও সব জানেন, তিনিই সব বিচার করবেন, তিনি ঠিক বিচার করবেন। अग्रवाल साहब, कितना डालूं? আগরওয়াল তার সাঙ্গপাঙ্গ নিয়ে জরিপ করতে এসেছেন, এবং তিনি বলাই বাহুল্য এই প্লটে মজেছেন। এমনিতে হরিদেববাবু ছাড়া সবাই প্রায় রাজি। অনন্তদেব উদাসীন, সবাই রাজি হলে সেও রাজি। সই সাবুত সব দ্বাদশীর মধ্যে হয়ে যাবে, ঠিক হয়ে গেছে। বাকি কাজ কোর্ট খুললে। অগ্নিদেবকে অবশ্য মাঝে একবার আসতে হবে সে সময়। বাকিটা এখান থেকে ভূদেব আর গৌতম ম্যানেজ করবে। मिस्टर चौधरी, ये तो खजाना है। ये चीज आप लोग इतना दिन छुपा के रखे थे। दिस इज अ क्रिमिनल ऑफेंस। अरे, पूरी दुनिया को दिखाने लायक स्ट्रक्चर खड़ा करूंगा। जरूर जरूर। अरे वी नो ग्लोबोम इज द पायोनियर। बट इफ यू टेक माय सजेशन अग्रवाल जी, इस दुर्गा वाला मीत को थोड़ा एडवर्टाइज कीजिएगा, और एक वो सेंट्रल दुर्गा मंदिर टाइप प्लान एक
अरे आप तो मेरी मन की बात पढ़ लिए। मन की बात? जेंटलमैन थिंग्स लाइक है। অগ্নিদেবের স্বপ্ন যেন চোখের সামনে সত্যি হচ্ছে। এরা কেউ এখানে জানে না অগ্নিদেবের স্ত্রীর নামে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন তিনি, আর নিজের কার্যক্ষেত্রে চ্যানেল খাটিয়ে গ্লোব হোমের এই প্রজেক্টে একটা পার্টনারশিপও করবেন। গোষ্ঠী শুদ্ধ লোককে তো এত দামি দামি ফ্ল্যাট কাঁড়ি কাঁড়ি টাকা দেওয়া যায় না। তিনি এতদিন ধরে নিজের লোকেদের সাথে যে পিয়ার তৈরি করেছেন, এই যে সবাই তাঁর এক কথায় নাচে, তা কি এমনি এমনি? আসলে মানুষের দুর্বলতা খুঁজতে হয়, ভালো লাগা খুঁজতে হয়, তারপর ছোটখাটো কিছু সাহায্য আর অনেক কথামালা। নিজেই নিজের কাঁধে অদৃশ্য চাপড় মারেন। मिस्टर अग्रवाल, यू आर आवर वीआईपी गेस्ट टुडे। रात में रुकने तो नहीं बोलूंगा, जानता हूं आपका कल शेड्यूल है, बट रात का खाना खा के जाना पड़ेगा। कुछ प्रोग्राम भी है और वो धुनुजी नाच होगा, वो सब देखिएगा। यू विल एंजॉय, आई बेट। এই তোমার তো দেমাগ কিসের গো? তোমার তো দেমাগ কিসের? আরে কি হচ্ছে শ্রীময়ী? লোকে কি বলবে? I don't care. What do you think of yourself, huh? How can you insult me? আমি কবে? আমি তো তোমাদের সাথে কথাই ঠিকঠাক করে বলি না। সেটাই তো, তুমি কোন সাহসে আমাকে পাত্তা দাও না? তুমি জানো তোমার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে? আরে আমি শ্রীময়ী সেন, যার জন্য সব পুরুষ পাগল, তাকে তুমি পাত্তা দাও না। ছাড়ো। Don't we know each other for almost a decade now? তাহলে আমি যখন কলেজে তোমাকে হাই করেছিলাম, how dare you not back to me? ছাড়ো। বাড়ির পিছন দিকের এক থামের আড়ালে প্রায় হেঁচড়ে টেনে এনে শ্রীময়ী জয়কে জড়িয়ে ধরেছে। নিজের ইমেজের এক ফোঁটাও বিচ্যুতি শ্রীময়ী সহ্য করতে পারে না, তার জন্য যে কোনো পর্যায়ে যেতেও প্রস্তুত। কি হচ্ছে শ্রীময়ী? কি হচ্ছে এগুলো? You backboneless swine, you love that bitch, তাই না? ভালো হয়েছে মরেছে মালটা। I crushed her. Yes, I. তোমার রুচি নিয়ে আমার ঘেন্না হচ্ছে। একটা বাচ্চা মেয়ের রেপড, মার্ডার্ড। বাচ্চা মেয়ে? সালা প্রস! তোমার লজ্জা করছে না? That bitch slumdog ফুলকি। ছাড়ো আমাকে। আমার থেকে সুন্দরী ছিল। তুমি ফুলকির নখের যোগ্য নও। কি? ছাড়ো আমাকে। আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। ছাড়ো। বুঝতে পারছো তোমার কি হবে? আমি কিন্তু সব পারি। ডাকো, লোক ডাকো। Kiss me right now and I will click it. কি করবে? মারবে, বদনাম করবে, পুলিশে দেবে, সে দিতে পারো। Kiss me. তুমি চৌধুরী বাড়ির মেয়ে, তোমাদের ব্যাপার স্যাপারই আলাদা, কিন্তু আমি কখনোই তুমি যা চাইছো তা করব না। শ্রীময়ী কেঁদে ফেলে, ভেঙে পড়ে। প্লিজ আমার সেলফ এস্টিমটা কেড়ে নিও না। নিজেকে এত ছোট করে এস্টিমেট করো না, লাইফ এর থেকে অনেক বড়। প্লিজ কিস মি জন, প্লিজ। আই হ্যাভ গট চ্যালেঞ্জড। ফুলকির কথা বলছিলে না? ও দেবী ছিল, কিন্তু নিজেকে কোনোদিনও জাহির করেনি। I will get through. I don't wanna lose. I just don't wanna lose. Please. ছাড়ো শ্রীময়ী। I will give my all to you. But please আমার সেলফ এস্টিমটা কেড়ে নিও না। পুজো করছো সবাই, করো। ফুলকিদের জন্য কোনোদিন কোনো কিছু আটকায়? যাও, পুজোর ওখানে যাও। I will get through it. ভোলা হায় রে ভোলা
ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে, ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে। যে পাখি যায় উড়ে যায়, যে পাখি যায় উড়ে যায়, ফেরে না রে মন খাঁচাতে। ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে, ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে। তিনটে অ্যাম্বুলেন্স, হুলস্থুল, চেঁচামেচি, পুলিশ। মুকুল আর পটা স্পট ডেড। রীতা ভরি, অগ্নিদেব 3rd ডিগ্রি বার্নড। আগরওয়াল আর তার লিগাল অ্যাডভাইজার 2nd ডিগ্রি। বাবা কি সেজেছিস রে! আরে তুমি লাল শাড়ির সঙ্গে ম্যাচিং করে দুলটা কিনে আনলাম, আর ওই 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 মেয়েটাকে দেখ, এম একটা দুল পরে এসছে, আমার পুরো সাজটাই মাটি করে দিল। আমি ভেবেছি এইবারে ধনুচি নাচ নাচবো, বুঝলি? নবমীর রাতে চৌধুরী বাড়ির পুজোয় ধনুচি নাচ বেশ একটা বড় ব্যাপার। আশেপাশের ছেলে ছোকরারা এবং অবশ্যই বাড়ির ছেলেরা, এমনকি মাঝে সাঝে মেয়েরাও এই প্রতিযোগিতায় অংশ নেয়। হরিদেববাবু একটা প্রাইজ মানিরও বন্দোবস্ত করেন ফি বছর, প্রথম 3 জনের জন্য। কিন্তু এই বছর হরিদেববাবুর সেই অর্থে অংশগ্রহণ কম, বিশেষ করে ওই পঞ্চমীর ঘটনার পর থেকে। অগ্নিদেব তাই নিজের হাতে ব্যাপারটা নিয়েছিলেন, বিশেষত আগরওয়ালকে একটু খুশি করতে। এবারের প্রতিযোগিতায় জাজ বানানো হয়েছে আগরওয়ালকে, তার সঙ্গে লিগ্যাল অ্যাডভাইজার নিখিল গোয়েঙ্কা এবং অগ্নিদেব নিজেও রয়েছে। আমিও নাচবো, আমিও দিদিদের সাথে নাচবো। না বাবা, তুমি আমার সাথে থাকো, এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। হ্যাঁ, তুমি যাবে না ওইদিকে, তুমি যেও না শোনা। না মা, আমি যাবো, মা আমিও নাচবো। এই শুনছো? শোনো না, মাম্মাম একদম কথা শুনছে না। মাম্মাম, আমি কিন্তু বাবাকে ডেকেছি, বাবা কিন্তু আসলে খুব বকবে তোমাকে। বাইরে বৃষ্টি পড়ছে, তোমাকে একদম আমি ছাড়তে পারবো না। গোটা পুজোতেই বিভিন্ন সময় হালকা ফুলকা বৃষ্টি হয়েছে, তা সে আজকাল তো নিয়মই হয়ে গেছে বলা যায়। এই প্রতিযোগিতা চালু হওয়ার আগেও বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছিল। স্বভাবতই ঠাকুর দালানের সামনের উঠোন, যেখানে এই প্রতিযোগিতা হবে, একটু ভিজে, একটু পিছল ছিল। যদিও প্রতিযোগিতা চালুর আগে ভালো করে ঝাঁট দেওয়া হয়। বাড়ির লোকেদের বেশিরভাগটাই বসেছে পশ্চিমের দিকে, আর কিছুটা পূর্ব দিকের ধাপগুলোতে। বাইরের লোকজন ঠাকুরের মুখোমুখি উল্টো দিকে, সদর দরজার দিক করে। আর জাজেরা পূর্ব দিকে মাথা খোলা ছোট বেদির ওপর। বাড়ির সব মেয়েরাই শাড়ি পরেছে, আর পুরুষরা পাঞ্জাবি। পীযূষরা 3 বন্ধু ফুলকির ঘটনায় তাদের প্রতি গ্রামের লোকের মনোভাবে একটু হতোদ্যম। মূলত হরিদেববাবুর প্রয়াস আর উৎসাহেই মাঝখানে চলে গিয়েও ফিরে এসেছে, আর তারা পুরো পুজোটাকে কভার করছে। আর হ্যাঁ, সুমেধা তাদের গ্রামের মেয়ের মডেল ব্যাপারটা উতরে দিয়েছে। তবে গ্রামের লোকেরা তাদের শুটে খুব একটা সাহায্য করেনি, কিছু বাচ্চা কাচ্চা ছাড়া। এই প্রতিযোগিতার জন্য অর্ক আছে ভিডিও ক্যামেরায়, পীযূষ ডিএসএলআর নিয়ে প্রস্তুত, আর সৌম্যব্রত এই অনুষ্ঠানের জন্য যে ড্রোন ক্যামেরাটা ভাড়া নেওয়া হয়েছিল সেটা নিয়ে তৈরি। আমাকে একটা ইনস্টাগ্রাম ছেড়ে না প্লিজ প্লিজ, সুন্দর করে আমি একটু ডান্স করবো। কি মনে হয় পারবে নাকি? আজ মনে হচ্ছে জমে যাবে, বল। প্রতিযোগিতা চালু হয়েছে। বেশ কিছু বছর ধরে এই প্রতিযোগিতার 1 নম্বর পারফর্মার মুকুল। মুকুল এলাকারই ছেলে, বাপের মাছের আড়ত আছে, তার সাথে রাশন আর কেরোসিন তেলের ডিলারশিপ। মোট কথা ভালোই পয়সা করিয়ে আছে। আর সেই সুবাদেই উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনাটা মোটামুটি শিখে তুলে একটু দাদা গোছের হয়ে উঠেছে সে। নেহাত চৌধুরী বাড়িতে অতটা খাপ খুলতে পারে না।
তবে রীতা ভরির প্রতি তার একটা অমোঘ আকর্ষণ আছে। এমন সুন্দরী আর আধুনিকা এ অঞ্চলে আর কেই বা আছে? তার উপর চৌধুরী বাড়ির মেয়ে বলে কথা। কতকটা সেই অ্যাড্রিনালিন রাশেই হয়তো প্রতি বছর সে মারকাটারি পারফরমেন্স দেয়। রীতা ভরি ব্যাপারটা বিলক্ষণ জানে, কিন্তু বিশেষ পাত্তা দেয় না। কয়েকজন প্রতিযোগীর পর মুকুল আর তার চেলা পটা নেমেছে। গায়ে একটা চাপা চকরা বকরা সিল্কের শার্ট আর লাল ধুতি প্যান্ট। পটাও গুরুকে অনুসরণ করেছে। এসব দিনে একটু চড়িয়েই আসে দুজনে। এতগুলো মেয়ে হাঁ করে দেখবে তাদের, বিশেষ করে রীতা ভরি। ঢাকের তালে তালে পাগলের মতো নাচতে নাচতে একটা একটা করে দুহাতে ধরা ধনুচির সাথে ক্রমশ 3 নম্বর ধনুচি মুখে উঠবে, আর গা থেকে শার্ট খুলে ঘরমাক্ত শরীরটা বেরোবে। হালকা টুকটাক বৃষ্টি চালু হয়েছে। আজকে অবশ্য একটা স্পেশাল করার ইচ্ছা আছে মুকুলের। মুখ দিয়ে আগুন বের করবে। সেজন্যই দুজনের প্যান্টের পকেটে দুটো প্লাস্টিকের বোতলে পেট্রোল আছে, আর পেট্রোলে চোবানো 4টে মশাল বানিয়ে রাখা আছে জাজেদের স্টেজের ওপরের সামনের দিকে। রীতা ভরি আর সুমেধা নিজেদের মধ্যে হালকা হাসি মজা করতে করতে প্রতিযোগীদের মাঝে মাঝে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে। অর্কের ভিডিও ক্যামেরাও যে মাঝে মাঝে অকারণে তাদেরই ফোকাস করছে বেশ বুঝতে পারছে তারা। এমনকি পীযূষের হাত থেকে ক্যামেরা টেনে নিয়ে যে প্রতিযোগীদের ছবি তোলার বাহানায় তাদেরই ছবি তুলছে তাও বেশ বোঝা যাচ্ছে। দুজনে অবশ্য ব্যাপারটা উপভোগই করছে। বরং শ্রীময়ী, যে কিনা এসব বিষয় সবচেয়ে বেশি উপভোগ করে, তুলনায় অনেকটাই চুপচাপ আছে আজ। সে তো এখানে আসছিলই না। রীতা ভরি আর সুমেধা মিলে জোর করে ধরে এনে বসিয়েছে। এত সবের মাঝেও আগামী প্রতিযোগীর হাবভাব জরিপ করে নিচ্ছে রীতা ভরি। না, ছেলেটা একটা বড় কাজ করে দিয়েছে, ওর সাথে একটু নাচা তো যাই। উঠোনে নেমে পড়ে রীতা ভরি, হাতে তুলে নেয় একটা ধনুচি। মুকুলের উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেছে। 3টে ধনুচি নিয়ে নাচতে শুরু করেছে রীতা ভরির চারপাশে ঘুরে ঘুরে। পটা বুঝতে পারে গুরুর হিরো হওয়ার মোক্ষম সুযোগ এসেছে। সে এক হাতে ধনুচি ধরে নাচতে নাচতে মশালগুলোর কাছে গিয়ে একটা মশাল হাতে তুলে জ্বালাতে থাকে। এই কোম্পানিতে ক বছর হলো? 1 বছর থাকলি এবারই তো সময় পাতাটা ফেলবার। জাজেদের স্টেজ যেখানে, তার ঠিক ওপরে দোতলাটায় একটু বেশি অন্ধকার। নবীন আর গৌতম দুই জামাইয়েরই ওদিকটাই একটু বেশি পছন্দ। ঢুকুঢুকুটাও হয়, আবার একটু আলগা বৌদিদের ছাড়িও মারা যায়। আজ তাদের সঙ্গে জুটেছে যতীনও। ওই হলদে শাড়ির মালটাকে দেখেছো? ওই 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 তো 3 নম্বর সিঁড়ির ধাপে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা তো বোধহয় ওই সুমনের বউটা বোধহয়। না থাক, সুমনটাকে আবার ছোট ভাইয়ের মতো ভালোবাসছি, এটা আবার বাজে ব্যাপার হয়ে যায়। দারুণ চলছে ব্যাপারটা। ধনুচি নাচটা জমে গেছে। এই দুটো ছেলে প্রতি বছরই মাতিয়ে দেয়। পটা স্টেজের সামনে কি কাণ্ডটা করতে এসেছে দেখতে 3জনেই বারান্দা থেকে একটু ঝোঁকে। দুই জামাইয়েরই আলগা হাতে ভর্তি ভদকার গ্লাস, আর যতীনের হাতে আধ ভর্তি বোতলটা। হঠাৎ করেই খুব কাছেই প্রচন্ড জোরে বাজ পড়ল, আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা দমকা হাওয়া পশ্চিম থেকে পূবের দিকে বয়ে গেল। বাজ পড়ার আচম্বিকতায় দোতলার 3জনের হাত থেকেই খসে পড়ে গ্লাস আর বোতল নিচে স্টেজের উপর, যার মধ্যে একটা গ্লাস সোজা ভাঙে অগ্নিদেবের মাথায়। পটার হাতে আগুন লাগা মশালটা ছিটকে পড়েছে স্টেজে, আর সাথে সাথে পেট্রোলে চোবানো বাকি মশালগুলোতে আর সদ্য পড়া স্পিরিটে লেগে যায় ভয়ঙ্কর আগুন, যা পুরো স্টেজে ছড়িয়ে পড়ে। স্টেজের পিছনটা বাঁশ আর পর্দায় ঢাকা, বেরোনোর রাস্তা নেই। তাই স্টেজের মধ্যে আটকে যান অগ্নিদেব আগরওয়াল আর নিখিল, আর তার সঙ্গে নিখিলের শৈশাবু তোলা কাগজপত্রের ব্যাগ। পটার ধুতি প্যান্টে ধনুচির আগুন লেগে
তা ছড়িয়ে পড়ে পকেটের মধ্যে রাখা পেট্রোলে, আর সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলতে শুরু করে সিল্কের শার্ট সহ পটা নিচে। এদিকে প্রচন্ড আওয়াজে চমকে ঋতু সামনে থাকা মুকুলকে ধরতে যায়, আর তার হাতের ধনুচি পড়ে যায় মুকুলের প্যান্টে। এই হঠাৎ আওয়াজে মুকুল চমকে গেছিল, আর তার সাথে 3টে ধনুচি নিয়ে আর নিজের ব্যালেন্স রাখতে পারে না ঋতু তাকে ধরাতে। সে ঋতুকে নিয়েই পড়ে যায়, আর ধনুচি ছিটকোয় ঋতুর শাড়িতে। শাড়ি চলতে শুরু করেছে, আর তা আগুন ধরিয়েছে মুকুলের পকেটের পেট্রোলে। নিজের সাগরেদের মতোই একইভাবে পুড়তে শুরু করেছে মুকুল। তার ওঠার শক্তি নেই। ঋতু অনেক চেষ্টা করে শাড়ি সায়া খুলতে পারলেও শরীরটা অনেক গভীরভাবেই জ্বলছে। কয়েক সেকেন্ডের মধ্যেই উৎসব হাহাকারের রূপ নিয়েছে। চারিদিকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি। আশ্চর্যের বিষয়, এই কিছুক্ষণ আগে যেখানে সবাই নাচছিল সেই উঠোনটাই যেন হঠাৎ করে প্রচণ্ড পিছল হয়ে গেছে। সবাই ওদের কাছাকাছি তাড়াতাড়ি পৌঁছতে চাইছে, কিন্তু কিছুতেই যেন পৌঁছানো যাচ্ছে না। আরে একটু জল নিয়ে আয়, জল নিয়ে আয়। সুন্দর মাথা। এই বিনিদিকে ডাক না, বিনিদিকে একটু ডাক না, দেখ ও বিনিদি কোথায় রান্না ঘরের দিকে আছে। বিনিদিকে একবার ডাক। প্রাথমিক হতভম্বতা কাটিয়ে ওপরের লোকজন নিচে নেমে এসেছে। নিচের লোকেরাও পৌঁছতে পেরেছে। কেউ ছুটছে বস্তা বা কম্বল আনতে, কেউ জল। মুকুল আর পটা দাউ দাউ করে জ্বলছে, আর পরিত্রাহী চিৎকার করছে। তবে সে চিৎকার যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। ধম্ম পুরো দিন গুটিসুটি মেরে কাটিয়েছে সদর দরজার পাশের চাতালে। এত চেঁচামেচিতেও তার খুব একটা তাপ উত্তাপ নেই। একটু পরে চাতাল থেকে নেমে সে ধীরে ধীরে এগিয়ে যায় দরজার মুখে, যেখান থেকে ঠাকুরকে সোজাসুজি দেখা যায়। সেদিকে তাকিয়ে একবার লেজ নাড়িয়ে ভুক করে একটা আওয়াজ করলো থম। হঠাৎ করেই প্রচন্ড জোরে বৃষ্টি চালু হলো। কি থেকে কি হয়ে গেল। সারা রাত হাসপাতালে থেকে সকালবেলায় বাড়ি ফিরছেন হরিদেব চৌধুরী, সঙ্গে আরো জনা কয়েক। বাকি প্রায় পুরো পরিবারই তো হাসপাতালে। আসলে নমনম করে হলেও ঠাকুর বিসর্জন তো দিতে হবে। মনটা ভীষণ খারাপ। যতই মনোমালিন্য হোক, নিজের লোক তো। তার উপর ওই বাচ্চা মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। তোর হাতে বড় আরাম রে মা, হাতখানা বাড়িয়ে রাখিস মারে, আবার আসিস। ওপর থেকে পিসিমার গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকালেন হরিদেব বাবু। বুড়ি যেন মাকে হাত নাড়ছেন। তিনি দাঁড়িয়ে আছেন ঠাকুর দালানের সিঁড়ির শেষ উঠোনে। ধম্ম তার প্রায় পায়ে পায়ে ঘুরছে। বাঁ পাশে দেখলে পিচুষের বন্ধু সৌম্য পুজোর শেষ বেলার শুটিং করছে। ওর বাকি দুজন বন্ধু হাসপাতালেই আছে। এই দুঃখের মধ্যেও এই বাচ্চা ছেলেগুলোর উপর বড় গর্ব হলো তার। যখন বড়রা সবাই এই ঐতিহ্য শেষ করে দিতে চাইছিল, এরা তাকে বাঁচানোর জন্য একে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। সৌম, কালকের ঘটনার সময় তো তোমরা ভিডিও করেছিলে, ছবিও তুলেছিলে। কি করে হলো একটু দেখিও তো। আরে জেঠু, ভেরি স্ট্রেঞ্জ জানেন তো। কাল অর্ক হসপিটালে চেক করেছে, ওই ছেলেটার কিন্তু নাচের সময় থেকে কোনো ছবি বা কোনো ভিডিও উঠেইনি। অথচ আগুন লাগা পর্যন্ত তো যা যা ভিডিও হয়েছে তা আমি নিজেই করছিলাম। কিন্তু বুঝতে পারছি না জানেন কি হলো, হঠাৎ একসাথে 3টে জায়গাতেই উঠলো না।
মাথাতে যেন অনেক কিছু একসঙ্গে ধাক্কা মারে হরিদেব বাবুর। পিসিমার বকবকানি, ছবি উড়ে যাওয়া, ধম্মর কয়েকদিনের আচরণ, অগ্নির বাড়ি বেচার চাপ, এ বাড়ির মিথ। হঠাৎ করেই তার চোখ যায় সিঁদুর লেপা ঠাকুরের দিকে। এ কি দেখছেন তিনি? তবে লোকে যা বলে সব সত্যি। তাহলে ঋতু কি করল? ওই দুটো ছেলেই বা কি করল? নৃপতি কি ঠিক বলেছিল? কিছুটা বোঝা, বাকিটা না বোঝায় সাষ্টাঙ্গ প্রণাম করেন হরিদেব চৌধুরী। ঠাকুরের 6 নম্বর হাত ত্রিশূল স্পর্শ করেছে। সদর দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে নৃপতি, তার চোখে চিকচিক করছে জল। শালা টুরুকওয়ালারে চৌধুরীতে দেখাচ্ছে। হ্যালো হ্যালো মুকুলদা, ঋতু, এটা তোমার নাম্বার? না, বাবার। তোমার নাম্বারটা কত? তোমাকে তো ফোন করলে পাবো না? ভালো লাগে আমাকে? ভীষণ ভীষণ ভালোবাসি। কতটা? অনেক 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 অনেক। আমার জন্য কি করতে পারবে? সব সব পারবো। তাই নাকি? তুই শুধু বলে দেখো, জান পর্যন্ত দিয়ে দেবো। থাক, আর নাকা নাকা ফিল্মের ডায়লগ দিতে হবে না। না, সত্যি বিশ্বাস করো। আর চলো, তুমি প্রমাণ চাও? হ্যাঁ চাই। তুমি একা 8 ঘন্টা বাদে আমাদের বাড়ির পেছনে আসবে, কেউ যেন দেখতে না পায়। এই ভদ্র করে তোমার সাথে একলা? হ্যাঁ, কি ব্যাপার গো? এই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। আমার একলামো ব্যাপারটা না একদম পছন্দ হয় না। আচ্ছা 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 আচ্ছা, আসবো 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 আসবো। কি বলছিলে? তুমি নাকি আমার জন্য সব করতে পারবে? শোনো, এই মুকুল মণ্ডল না ফাউ আওয়াজ দেয় না, ঠিক আছে? তোমার জন্য সব করতে পারি। তুমি শুধু বলে দেখো, দেখো এক্ষুনি মরে যাবো। মরতে হবে না, মারতে হবে। ঠিক শুনেছ। না মানে ঠ্যাঙাতে হবে, তাই তো? মারতে হবে, মেরে ফেলতে হবে। কি বলছো? হয়ে গেল তো? জানতাম, শুধু বড় বড় আওয়াজ। যাও, বাড়ি যাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কাকে? পারবে? তাহলে বলবো। আরে কাকে তো বলো। ফুলকি। কি? যাসালা, কেন? প্রশ্ন করো না, উত্তর দিতে বাধ্য নই। তুমি পারলে ভালো, না হলে। আচ্ছা হয়ে যাবে, কিন্তু আমি কি পাবো? আর আমি যদি ফেঁসে যাই, যদি কেস খেয়ে যাই? ফুলকি কিন্তু কম সুন্দরী নয়, আর আমি তো রইলামই। তাছাড়া আমার চিন্তা নেই, তোমার উপর কোনো সন্দেহই আসবে না। এখন এ বাড়িতে বাইরের অনেক ছেলে ছোকরা এসেছে, আশা করি কি করতে হবে সে বুদ্ধি তোমার আছে। মুকুল চলে যায়। ঋতুর চোখে জিঘাংসা, মুখে ক্রূর হাসি। বড় বার বেড়েছে না তোর? ছেঁড়া কথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস? সেই ছোট্টবেলা থেকে ও শুধু আমার, শুধু আমার। তুই কালকের ছড়ি আমার থেকে ওকে কেড়ে নিবি? ঋতুকে তুই চিনিস না,
ঋতুকে কেউ চেনে না, কেউ চেনে না। জয় শুধু আমার, আমার জয় শুধু আমার, জয় আমার। ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে, ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে। যে পাখি যায় উড়ে যায়, যে পাখি যায় উড়ে যায়, ফেরে না রে মন খাঁচাতে। ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে, ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে। যে শিকলে জড়িয়েছি ভোলা মন, হায় রে যে শিকলে জড়িয়েছি সায়, তাকে কি আর ছেড়া যায়? যে শিকল জড়িয়েছি সায়, তাকে কি আর ছেড়া যায়? হে জীবন হায় চলা দায়, হে জীবন হায় চলা দায়, মরণেরই ইশারাতে। ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে, ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে। যে পাখি যায় উড়ে যায়, যে পাখি যায় উড়ে যায়, ফেরে না রে মন খাঁচাতে। ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে, ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে, ভোলা মন ভুলিস কেন মিছে মিছে আশকারাতে, ভোলা মন ভুলিস কেন। শুনছিলেন খদ্যোতিকা জল সিরিজের দ্বিতীয় পর্ব, অর্ঘ্য দত্তের লেখা মৃন্ময়ীর তৃতীয় নয়ন। উপস্থাপনাটি ট্যাশ গরুর সঙ্গে যৌথ প্রযোজনায় পরিবেশিত মাতৃরূপেণর শেষ গল্প। মাতৃরূপেণর প্রথম গল্প দোলা দাসের লেখা দেবাংশী, যারা এখনও শোনেননি শুনতে পারেন ট্যাশ গরু চ্যানেলে, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে যাদের কণ্ঠ শুনলেন: হরিদেব চৌধুরী, নিহারেন্দু ব্যানার্জি, জয়, দেবদত্ত রাহা, সুমেধা, শ্রীময়ী ও রীতা ভরি যথাক্রমে পায়েল, সুচিস্মিতা ও শিপ্রা দাস জানা, পিসিমা ও বিনিধির চরিত্রে পূজা, পীযূষ, সৌম্য ও অর্ঘ্য যথাক্রমে ইভান, স্পন্দন ও রক্তিম, গৌতম, সৌভিক, যতীন, শুভ, আগরওয়াল সাব, আর্য, শান্তিদেব, অগ্নিদেব, নৃপতি, মুকুল ও অন্যান্য চরিত্রে এবং গল্প পাঠে আমি তমাল। এছাড়াও পূজা মণ্ডপের বিভিন্ন কণ্ঠে দেবারতী, শিপ্রা, প্রাহি, সার্থক, মৌপিয়া, আর্য এবং পূজা। এই গল্পে যে সঙ্গীত ব্যবহৃত হয়েছে তা লিখেছে, সুর করেছে এবং গেয়েছে শুভম। শুভমের নিজস্ব ইউটিউব চ্যানেল মেলোডিক শুভম ভিজিট করতে পারেন আরও নতুন নতুন গান শোনার জন্য, লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। শেষ হল অর্ঘ্য দত্তের গল্প মৃন্ময়ীর তৃতীয় নয়ন। অর্ঘ্য দত্তের লেখা পরবর্তী সংবাদ একটু পরেই বইটি পলান্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সম্প্রতি। পড়তে পারেন, সংগ্রহ করতে পারেন। বইটি এখন পাওয়া যাচ্ছে দ্য ক্যাফে টেবিল, বইচই এবং অরণ্যমনের সাইটে। বুকলুক থেকেও হোয়াটসঅ্যাপ মারফত সারা দেশে পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে ভারতী বুক স্টল ও তেজ সহ আরও বহু বিপণীতে। পরবর্তী সংবাদ একটু পরেই সংক্রান্ত সমস্ত লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তমাল ও জোনাকিরা বিশেষ ধন্যবাদ জানায় ডক্টর অভিজ্ঞান গাঙ্গুলিকে এই গল্পটির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য। ধন্যবাদ ট্যাশ গরু, থ্রিলার ল্যান্ড, হররস্কোপ, দ্য ওয়ান্ডারিং বুকশেলফ এবং এসো গল্প করিকে ভীষণভাবে আমাদের পাশে থাকার জন্য। আন্তরিক ধন্যবাদ মিডনাইট হরর স্টেশনকে।
তমাল ও জোনাকিরা আবার পরবর্তী গল্প নিয়ে ফিরবে। ততদিন আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।